Hello, assalamu alaikum. Could you please tell me whether you can listen to me or not? ভিডিও নাই। একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা এবং শুনতে পারতেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। লেটস গেট স্টার্টেড। দেখেন, আমরা আজকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট শিখবো, যেটা আইএলটিএস এর জন্য, রিডিং এর জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। সেটার বলা হয় প্রোনাউন রেফারেন্সিং। প্রোনাউন রেফারেন্সিং এটা কেন ইম্পর্টেন্ট, আমরা একটা এক্সারসাইজের থ্রুতে শিখবো। সো আমরা একটু জাস্ট আপনার নোটবুকে লিখবেন প্রোনাউন রেফারেন্সিং। আচ্ছা, প্রোনাউন রেফারেন্সিং কি সেটা চলেন আমরা এক্সারসাইজের থ্রুতে আন্ডারস্ট্যান্ড করি। যেমন আপনারা এখানে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন। তিনটা ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইট, তারপর হচ্ছে দেই, তারপর হচ্ছে দিস ফ্যাক্টরস। এবার উপরে একটা প্যাসেজ আছে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে দেখেন ইট আছে প্রথম লাইনে, তারপরে দেই আছে সেকেন্ড লাইনে, দেন হচ্ছে দিস ফ্যাক্টরস গিভেন ইন দ্য থার্ড লাইন। তাহলে এবার আমরা যদি এই সেন্টেন্সটা পড়ি, অর্থাৎ ইটের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা যদি পড়ি, লিখা আছে দেখেন, ইট অ্যাট্রাক্টস টুরিস্ট অ্যান্ড পিপল অন বিজনেস। অর্থাৎ এটা অ্যাট্রাক্ট করে, কাদেরকে অ্যাট্রাক্ট করে? টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে, এবং যারা পিপল আছে বিজনেস করে তাদেরকে অ্যাট্রাক্ট করে। বাট দ্য ভাস্ট মেজরিটি কাম এজ স্টুডেন্টস। আচ্ছা, আমাকে একটু বলেন তো এই ইট মানে কি? এটাকে আপনি আসলে বুঝতেছেন এই জায়গা থেকে? ইট দিয়ে আসলে কি বোঝায়? ইজ দিস ক্লিয়ার? আপনার কাছে কি ক্লিয়ার? যদি ক্লিয়ার মনে হয়, রাইট ডাউন ইয়েস। আপনার কাছে যদি মনে হয় যে ইট মানে কি এবং এটা ক্লিয়ার, ইট ইট দিয়ে কি বোঝাচ্ছে, ইয়েস লিখবেন। আচ্ছা, আপনি বুঝতেছেন না। তাহলে ইট দিয়ে যেহেতু, মানে ইটের মিনিংটা কি এটা যেহেতু আপনি বুঝতেছেন না, তার মানে আপনার উচিত হচ্ছে তার আগের লাইনটা পড়া। অর্থাৎ ইটের যে আগের লাইন দেয়া আছে সেই লাইনটা আপনাকে পড়তে হবে। তাহলে এই লাইনটা হচ্ছে দিস ওয়ান। আমরা চলেন এই লাইনটা পড়ি। লিখে আছে কি, নিউজিল্যান্ড ইজ বিকামিং an increasingly popular destination for overseas visitor. নিউজিল্যান্ডটা ওভারসিজ ভিজিটর যারা আছেন তাদের জন্য একটা জনপ্রিয় জায়গা ভ্রমণের জন্য, এবং ইট অ্যাট্রাক্ট করে ট্যুরিস্টদের এবং মানুষদেরকে। এবার তাহলে বলেন তো ইট দ্বারা কারে বুঝাইতেছে? এবার তাহলে আপনি বলেন যে এই ইট দ্বারা এবার কাকে বোঝাচ্ছে? ইট দ্বারা কারে বুঝাইতেছে? ইয়েস, ইট দ্বারা বুঝাইতেছে নিউজিল্যান্ডকে। ইট মানে নিউজিল্যান্ড। তাহলে আপনি এবার এভাবে পড়েন, নিউজিল্যান্ড অ্যাট্রাক্ট টুরিস্টস অ্যান্ড পিপল। তার মানে নিউজিল্যান্ড কি করতেছে? অ্যাট্রাক্ট করতেছে। তাহলে এবার এই যে ইটের মিনিংটা, যে ইট আসলে কি, এটা বোঝার জন্য আমি ইটের লাইন পড়ে কিন্তু বুঝতে পারি নাই, আমার কি করতে হয়েছে? আগের লাইন পড়তে হচ্ছে। সো এইটারই বলা হয় প্রোনাউন রেফারেন্স। অর্থাৎ ইট দ্বারা কি বুঝাবে সেটা বোঝার জন্য আপনি জাস্ট তার পূর্বের লাইনটা পড়বেন। এটার বলা হয় প্রোনাউন রেফারেন্সিং। যেমন আপনাদের কাজ হবে, এবার আপনারা দেই মানে কি খুঁজে বের করবেন, দিস ফ্যাক্টরস মানে কি খুঁজে বের করেন। আপনারা জাস্ট তার আগের লাইনগুলো পড়েন এবং চ্যাট বক্সে লিখবেন যে দেই দিয়ে কারে বুঝাইতেছে এবং দিস ফ্যাক্টর দিয়ে কোনটাকে মিন করছে। জাস্ট চ্যাট বক্সে আপনারা লিখেন।
এত জ্যাম থাকে। আমাকে ক্লাস রেকর্ড হইতেছে। ওকে, এবার দেখেন দেই, আমার নেক্সট ওয়ান যেটা দেই আছে দেই। তাহলে দে কি, এটা আমার বুঝতে হলে আমার আগের লাইন পড়তে হবে। তাহলে আমরা একটু পড়ি। বলছে দেখেন, ইট অ্যাট্রাক্টস টুরিস্ট এবং পিপল যারা বিজনেস করে, বাট দ্য ভাস্ট মেজরিটি কাম এজ স্টুডেন্ট, তারা স্টুডেন্ট হিসেবে আসে। মোস্ট ফ্রম দ্য এশিয়ান কান্ট্রিজ, অধিকাংশ আসে হচ্ছে এশিয়ান দেশগুলো থেকে। দে স্টে ফর এনিথিং ফ্রম এ উইকস টু আ ফিউ ইয়ার্স অর মোর, স্টাডিং এট ল্যাঙ্গুয়েজ স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে। তাহলে আহ নিউজিল্যান্ডে কারা আসে? পিপলরা আসে বিজনেসের জন্য, আবার টুরিস্টরা আসে, আবার মেজরিটি মানুষ আসে হচ্ছে স্টুডেন্ট হিসেবে। এবার যারা আসে তারা এশিয়ান কান্ট্রি থেকে আসে, এবং তারা এসে কি করে, এ ফিউ উইক থেকে এক সপ্তাহ থাকে, আবার অনেকেই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে অথবা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তাহলে এই দেই দ্বারা বুঝাচ্ছে আমার স্টুডেন্টকে, রাইট? তাহলে আমি এই জায়গায় লিখলাম স্টুডেন্টস। দেয়ার মিনিংটা হচ্ছে এখানে স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে। এবং দেখেন আপনি দে দ্বারা কাকে বোঝাচ্ছে এটা বোঝার জন্য কিন্তু দেয়ার লাইন পড়লেই হচ্ছে না, আপনি জাস্ট তার আগের লাইনটাই পড়তে হচ্ছে। নেক্সট পয়েন্ট দেখেন, দিস ফ্যাক্টরস, এগেন দিস ফ্যাক্টর যেহেতু আছে প্রোনাউন দিয়ে শুরু হলেই আমি জাস্ট তার পূর্বের লাইনটি পড়বো। তাহলে আমি আবার একটু পড়ছি, দেখেন নিউজিল্যান্ড ক্যান অফার গুড হোমস্টে অ্যাকোমোডেশন, ক্লিন অ্যান্ড বিউটিফুল এনভায়রনমেন্ট, রিজনেবল কস্ট অফ টিউশন। দিস ফ্যাক্টরস ইন অ্যাট্রাক্ট an ever increasing number of overseas student, অর্থাৎ এই ফ্যাক্টর গুলো, এই কারণগুলোই এত বেশি স্টুডেন্টদেরকে কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। তাহলে এই দিস ফ্যাক্টর দ্বারা বোঝাচ্ছে যে ভালো অ্যাকোমোডেশন, তারপরে ক্লিন এবং বিউটিফুল এনভায়রনমেন্ট, এবং রিজনেবল কস্ট অফ টিউশন ফিস। তাহলে এটা বোঝাচ্ছে এই দিস ফ্যাক্টরস গুলো প্রেফারেন্স। তাহলে এবার দেখেন দিস ফ্যাক্টরস দ্বারা কোন পয়েন্টকে বোঝায়, কি বোঝায়, এটার জন্য কিন্তু দিস ফ্যাক্টরের লাইন থেকে পরবর্তী পার্ট গুলো বুঝলে, মানে পরবর্তী পার্ট গুলো পড়লে এটা আমার কাছে না আনক্লিয়ার থাকবে। তাহলে আমার যেটা করা উচিত, প্রনাউন যদি আমি একটা সেন্টেন্সের শুরুতে পাই, আমি ঠিক তার আগের লাইনটি পড়বো, এবং আগের লাইনটি পড়লেই আমার কাছে মিনিংটা কি হবে, ক্লিয়ার হবে। এবং রিডিং এর বেলায় কিন্তু একটা বিষয় খুবই সত্য, আপনি যতই স্কিল স্ট্র্যাটেজি যাই পড়েন না কেন, আপনি যদি মিনিং গুলো ক্লিয়ারলি না বুঝেন, তাহলে আপনার আনসার করাটা আসলে ডিফিকাল্ট হবে। সো আমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি এই স্কিলটাও ডেভেলপ করব, যাতে আমাদের রিডিং পড়ে বোঝার যে একটা স্কিল, সেটা যাতে আমাদের কি হয়, ইমপ্রুভ হয়। এটা হচ্ছে একদম বেসিক স্কিল, বা আপনি বললেন যে ফান্ডামেন্টাল পার্ট। সো আমরা দেখলাম প্রোনাউন রেফারেন্সিং। এবার প্রোনাউন রেফারেন্সিংটা এটার সাথে কানেক্টেড হচ্ছে যে আমি একটা কোয়েশ্চনের জন্য প্যাসেজের কতটুকু পার্ট পড়বো বা কয়টা সেন্টেন্স পড়বো, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন লাস্ট ক্লাসে আমরা কি পড়লাম দেখেন, লাস্ট ক্লাসে আমরা পড়েছি স্ট্রং কিওয়ার্ড। স্ট্রং কিওয়ার্ড ছিল আমাদের লাস্ট ক্লাসের, মানে লাস্ট যে আমাদের পার্টটা ছিল সেই পার্টের লেসন। তাহলে স্ট্রং কিওয়ার্ড কোনগুলো? স্ট্রং কিওয়ার্ড হচ্ছে আপনার কি, নাম্বার, তারপরে নেম, ক্যাপিটাল লেটার অলওয়েজ, এগুলো হচ্ছে স্ট্রং কিওয়ার্ড। এবার আমরা যদি স্ট্রং কিওয়ার্ডটা চুজ করি, দেখেন ক্লাসের এই পার্টে আপনি টাইটেল দিবেন বা আপনি লিখবেন নোট খাতায়, হাউ মাচ আই নিড টু রিড, আপনাকে কতটুকু পড়তে হবে। গিভ দ্য টাইটেল, হাউ মাচ আই নিড টু রিড, আমার একটা কোয়েশ্চন অ্যান্সারের জন্য কতটুকু পড়া উচিত। আচ্ছা, এবার এটার জন্য দেখেন আমি নিচে একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য কোয়েশ্চন, আমি কিউ মার্ক করে দিলাম, এন্ড দিস ইজ দ্য প্যাসেজ। এবার কোয়েশনে লিখে আছে দেখেন, দ্য আর্টিস্ট হু বিলং টু ইউনিট 1 ওয়ান্টেড টু মেক মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচার মোর পপুলার। আমাকে জাস্ট একটু চ্যাট বক্সে লিখবেন যে এই কোয়েশনের স্ট্রং কিওয়ার্ডটা কি, হোয়াট ইজ দ্য স্ট্রং কিওয়ার্ড ইন দিস কোয়েশন। ইয়েস, সেটা হচ্ছে ইউনিট 1। এবার এটা হচ্ছে আমার কি, স্ট্রং কিওয়ার্ড। আমি এস কে লিখলাম, হ্যাঁ, এস কে মিন্স স্ট্রং কিওয়ার্ড। তো এবার এই যে প্যাসেজ, প্যাসেজ একটু খুঁজেন তো, এই স্ট্রং কিওয়ার্ড অর্থাৎ ইউনিট 1টা কোন জায়গাতে দেয়া আছে, কত নাম্বার লাইনে দেয়া আছে প্যাসেজের, কত নাম্বার লাইনে দেয়া আছে? থার্ড লাইনে আছে দেখেন, ইউনিট 1। আচ্ছা, এবার দেখেন যেই লাইনটাতে স্ট্রং কিওয়ার্ডটা আছে,
দেখেন তো আপনি সেই লাইনটা কি দিয়ে শুরু হয়েছে? দেখেন লাইনটা শুরু হয়েছে হি দিয়ে, এবং হি হচ্ছে একটা কি, প্রনাউন। তাহলে আমাদের একটু আগের লেসন যেটা আমরা শিখলাম, সেটা ছিল যে কোনো একটা সেন্টেন্স যদি প্রনাউন দিয়ে শুরু হয়, তাহলে আপনার কাজ হচ্ছে আপনি তার ঠিক আগের লাইনে যাবেন। আগের লাইনে গিয়ে দেখবেন যে ওই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে। যেমন এই সেন্টেন্সটা শুরু হয়েছে মোর এক্সেপশনাল ট্যালেন্ট, তার মানে এটা কি না, প্রনাউন না। সো আমরা তাহলে এই কোয়েশ্চনের অ্যান্সারের জন্য আমরা পড়বো প্রথম লাইন এবং কিওয়ার্ডের লাইন। তাহলে আমি লেসনটা যদি একটু সামারাইজ করি, ধরেন আপনার একটা কিওয়ার্ড, কিওয়ার্ড যা দেখলেন কিওয়ার্ডের লাইনটা প্রনাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে আপনার কাজ হচ্ছে আপনি তার ঠিক আগের লাইনে চলে যাবেন। কারণ প্রনাউন দিয়ে শুরু হয়েছে যে লাইন, ওই লাইনটা প্রনাউনটা আপনার কাছে একবার কি থাকবে, আনক্লিয়ার থাকবে, আপনি সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারবেন না। মিনিং বোঝার জন্য আপনার আগের লাইনটাও কি করতে হবে, পড়তে হবে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবার আমরা চলেন সেকেন্ড ওয়ানে যাই। দেখেন এগেন সেকেন্ড ওয়ানে আমার এখানে এটা হচ্ছে কোয়েশ্চন, দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যাজ ইমিডিয়েটলি অ্যাকসেপ্টেড নিউ ইনক্লুশন অফ সাউন্ড। তাহলে আমি এই জায়গা থেকে কিওয়ার্ড নিচ্ছি, সাউন্ড, আবার হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, আবার হচ্ছে এই দুইটাই আমার কাছে স্ট্রং কিওয়ার্ড মনে হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি আমি একটু প্যাসেজে খুঁজি, দিস ইজ দ্য প্যাসেজ হেয়ার, প্যাসেজে খুঁজলে আমি এটা আমরা পাবো। আহ দেখেন এখানে আছে ক্যামেরা, তারপরে এখানে আছে দেখেন সাউন্ড প্রুফ বক্স, তারপরে আছে এখানে আছে সাউন্ড, এখানে আছে ফিল্ম। আচ্ছা এবার ধরেন আমি ফর এক্সাম্পল আমি এই জায়গা থেকে কাট মানে নিলাম যে সাউন্ড প্রুফ বক্স, বা আরো যদি ক্লিয়ারলি নেই, এখানে আছে দেখেন সাউন্ড, সাউন্ড রাইট। তাহলে এবার দেখেন সাউন্ডের যে লাইনটা আছে, সাউন্ডের লাইনটা কি, যেমন আমি যদি এই লাইনটা মার্ক করি সাউন্ড, এটা শুরু হয়েছে দেখেন অলদো দিয়ে, অলদো। আচ্ছা এবার অলদোর যে পার্টটা সেটা হচ্ছে আমার কিওয়ার্ডের পার্ট, যেটা আমরা বলি কন্ট্রাস্টিং কানেক্টর। কন্ট্রাস্টিং কন্ট্রাস্টিং কানেক্টর মানে কি, দেখবেন কন্ট্রাস্টিং কানেক্টরের আগে এক ধরনের আলোচনা থাকবে, পরে আরেক অন্য একটি আলোচনা থাকবে। যেমন আমি যদি বলি হি ইজ হি ইজ সাকসেসফুল বাট হি হ্যাজ লস্ট মানি, সে সফল কিন্তু সে টাকা পয়সা হারাইছে। তার মানে তার শুরুতে ছিল পজিটিভ আলোচনা, পরে ছিল কি নেগেটিভ আলোচনা। সো সেম থিং, কিওয়ার্ডের লাইনটাতে যদি কন্ট্রাস্টিং কোনো কানেক্টর আপনি খুঁজে পান, তার মানে আপনার এই লাইনটা পড়লেই আপনার হবে না, আপনার তার ঠিক আগের লাইনটাও পড়তে হবে। তাহলে আমি সামারাইজ করি, এখানে আমার এখান থেকে সামারিটা হবে, ফর এক্সাম্পল আপনি এই লাইনে খুঁজে পেয়েছেন আপনার কিওয়ার্ডটি, দেখলেন কিওয়ার্ডের লাইন যে জায়গায় শুরু হয়েছে ওই জায়গায় আছে কন্ট্রাস্টিং কানেক্টর। তাহলে আপনার কাজ হচ্ছে আপনি কিওয়ার্ডের লাইনটাও পড়বেন, কন্ট্রাস্টিং কানেক্টরের আগে যে পার্ট আছে, আগে যে লাইন আছে, সেই লাইনটাও আপনার পড়তে হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড লেসন। নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ান হচ্ছে ইয়েস দিস ওয়ান। দেখেন এটা হচ্ছে আমার কোয়েশ্চন, হোয়াট ইজ অ্যাকর্ডিং টু দ্য সিক্স প্যারাগ্রাফ হোয়াট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি অ্যাবাউট লাপিটা। ধরেন এই লাপিটা হচ্ছে আমার কিওয়ার্ড, তাহলে লাপিটা যদি আমি খুঁজি, তাহলে আমি লাপিটা পাচ্ছি দেখেন একদম লাস্টে। আচ্ছা এবার এটা হলো আমার কি কিওয়ার্ডের লাইন। এগেইন দেখেন আমার কিওয়ার্ডের লাইনটা শুরু হয়েছে ইট দিয়ে, তাহলে আমরা একটু আগেই শিখলাম যদি প্রনাউন দিয়ে শুরু হয় আপনি তার আগের লাইন পড়বেন। দেখেন আগের লাইন হচ্ছে দিস মাস্ট হ্যাভ বিন ডিফিকাল্ট সামথিং ডট ডট ডট। এবার দেখেন এইটাও কিস দিয়ে শুরু হয়েছে, দিস দিয়ে, তার মানে আপনার কাজ আপনি তার ঠিক আগের লাইনে যাবেন। দেখেন আগের লাইন শুরু হয়েছে দ্য রিয়েল অ্যাডভেঞ্চার ডিড নট বিগিন দিয়ে। তাহলে আমার এই পোর্শন থেকে লেসন হচ্ছে কিওয়ার্ডের লাইনটা যদি আমার প্রোনাউন দিয়ে শুরু হয় আমি দেখব তার ঠিক আগের লাইন। ধরেন আগের লাইনটাও প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আমি তার আগের লাইনেও চলে যাব। এবং কেমব্রিজের একটা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি একসাথে দুইটা তিনটা সেন্টেন্স বা তার বেশি সেন্টেন্স কিন্তু প্রোনাউন দিয়ে পাবেন না।
আপনি আবার বললেন না যে ভাইয়া সবগুলো যদি ইট দিয়ে থাকে তাহলে কি আমার ফুল প্যাসেজ পড়তে হবে? ওই রকম প্যাসেজ আসলে লিখাই হয় নাই। ক্লিয়ার? সো আপনি ওই টেনশন নিয়েন না যে আপনার জন্য ওই ধরনের কোনো প্যাসেজ রেডি হবে। তো এখান থেকে আমার লেসনটা কি হইতে পারে দেখেন, লেসনটা হচ্ছে আমি শুরুতেই কিওয়ার্ড খুঁজবো, গিয়ে দেখলাম কিওয়ার্ডের লাইনটা প্রনাউন দিয়ে শুরু হয়েছে, তার মানে আমি আগের লাইনে চলে যাব। গিয়ে দেখলেন আগের লাইনটাও প্রনাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে আপনি তারও আগের লাইন চলে যাবেন, অর্থাৎ আনটিল ইউ গেট দ্য নাউন, আপনার কাজ হচ্ছে পিছন দিকে যাওয়া। তাহলে এইটাই হচ্ছে আমাদের পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, যে কতটুকু জায়গা একটা কোয়েশ্চন সলভ করার জন্য পড়া প্রয়োজন। গট দ্য পয়েন্ট? আচ্ছা, এবার আজকের যে লেসনটা আমরা এই পোর্শন পর্যন্ত পড়লাম, এটা নিয়ে আপনাদের কারোর কোনো কনফিউশন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা আমরা ডিরেক্টলি এই ক্লাসের শেষ পোর্শনে আপনাদের কোয়েশ্চনগুলোর উত্তর দিব। তো আমি তাহলে মুভ অন করতেছি। সো নাও আমরা আজকে যে কোয়েশ্চন টাইপটা সলভ করব, আমি আগেই বলে দিয়েছি আজকে আমরা একটা কোয়েশ্চন টাইপ কিন্তু অবশ্যই সলভ করব। সো কোয়েশ্চন টাইপটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চন। এবার শর্ট অ্যান্সার কোয়েশ্চনটা কেমন হয়, এটা আমাদের একটা বিগ কোয়েশ্চন। তাহলে শর্ট অ্যান্সার কোয়েশ্চনটার একটা এক্সাম্পল দেই। যেমন আমি একটা কোয়েশ্চন লিখলাম, হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, সে কোন জায়গাতে বসবাস করে। তো এইরকম কিন্তু আইএলটিএস এর রিডিং এর একটা কোয়েশ্চন আসে, যেটারে আমরা বলি শর্ট অ্যান্সার কোয়েশ্চন। তাহলে এই কোয়েশ্চনটা কিভাবে সলভ করতে হয়, এটাই হচ্ছে আজকের ক্লাসের পার্ট। সো শুরুতেই এই কোয়েশ্চন সলভ করার যে মেইন স্কিলটা আছে, চলেন আমরা মেইন স্কিলটা লিখি। মেইন স্কিল, তাহলে আপনার খাতায় অবশ্যই টাইটেল দিবেন মেইন স্কিল। মেইন স্কিলটা হচ্ছে, অর্থাৎ এই কোয়েশ্চন টাইপটা আমাদের আইএলটিএস এর রিডিং এর ইনক্লুডেড হওয়ার কারণ হচ্ছে এটার মাধ্যমে কিন্তু অ্যাসেস করা হয়, টেস্ট টেকার্স ability to find out specific point, অর্থাৎ এই কোয়েশ্চনটার মাধ্যমে চেক হবে যে আপনি একটা প্যাসেজ থেকে স্পেসিফিক পয়েন্ট বা স্পেসিফিক যে তথ্য আছে সেই তথ্য খুঁজে বের করতে পারেন কিনা। দ্যাট ইজ দ্য মেইন স্কিল। এবার এটার কিছু সাব স্কিলও আমাদের প্রয়োজন, বা সাব স্কিলও এটার সাথে আছে। সো সাব স্কিল গুলো আমি লেফট পার্টে লিখতেছি। সাব স্কিল গুলো হচ্ছে, আপনারাও কিন্তু এগুলো খাতায় লিখবেন। সাব স্কিলস, সাব স্কিল গুলোর প্রথমে হচ্ছে স্কিমিং। আমরা কিন্তু অলরেডি শিখলাম কিভাবে একটা প্যাসেজ স্কিমিং করতে হয়। নাম্বার 2 হচ্ছে স্ক্যানিং। নাম্বার 3 হচ্ছে প্রেডিকশন। নাম্বার 4 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চন, এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে ডিস্ট্রাক্টর। তাহলে এইটার জন্য আমাদের 5টা স্কিল ডেভেলপ করতে হবে। প্রথম স্কিল হচ্ছে স্কিমিং, তারপরেটা হচ্ছে স্ক্যানিং, তারপরে হচ্ছে প্রেডিকশন, নাম্বার 4 হচ্ছে ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেটমেন্ট অর আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চন, এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে ডিস্ট্রাক্টর। এটা আরেকটা স্ক্রিনশট আপনারা সবাই দিয়ে দিবেন। And if you have taken the screenshot, to confirm me, just write down done in the chat box. সবাই চ্যাট বক্সে ডান লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার এই সবগুলো স্কিলই আমরা ওয়ান বাই ওয়ান ডেভেলপ করতে চাই।
যেমন আমি একটু রিভিউ করে নিচ্ছি স্কিমিং বলতে কি। আমাদের লাস্ট ক্লাসের লেসন ছিল এটা। স্কিমিং হচ্ছে আপনি একটা প্যাসেজ পাওয়ার পরে এটা টাইটেল পড়বেন, তারপর এটার সাবটাইটেল পড়বেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়বেন, পরে আপনি যে বেসিক আইডিয়াটা পাবেন প্যাসেজ সম্পর্কে, এটাই হচ্ছে স্কিমিং। স্ক্যানিং হচ্ছে স্পেসিফিক কোনো তথ্য খোঁজা, অর্থাৎ কোয়েশ্চন থেকে যখন স্ট্রং কিওয়ার্ড নিয়ে আপনি লোকেশন ফাইন্ড আউট করবেন, এবং লোকেশন ফাইন্ড আউটের জন্য আপনি যেটা খুঁজবেন স্পেসিফিক তথ্য, এটারই বলা হয় স্ক্যানিং। সো আমাদের যেগুলো আলাদাভাবে শিখতে হবে, একটা শিখতে হবে প্রেডিকশন, তারপরে শিখতে হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চন, আর ফাইনাল ওয়ান শিখতে হবে ডিস্ট্রাক্টর। তাহলে এই তিনটা পার্ট আমরা ওয়ান বাই ওয়ান শিখব। সো শুরুতেই আমি তাহলে আলোচনা করতেছি ডিস্ট্রাক্টর নিয়ে, সরি প্রেডিকশন নিয়ে। যেমন প্রথমটা হচ্ছে প্রেডিকশন। ফার্স্ট থিং ইজ প্রেডিকশন। আচ্ছা, এবার প্রেডিকশনের জন্য আমাদের কিসের উপরে ফোকাস করা উচিত, প্রেডিকশনটা আপনি আসলে কিভাবে করবেন? তাহলে প্রেডিকশনের জন্য শুরুতেই যদি আমি একটা কোয়েশ্চন দিয়ে মানে ক্লিয়ার করি, তাহলে আপনাদের জন্য ভালো হয়। আমি যেমন লিখলাম, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বসবাস করে। আচ্ছা, আমাকে জাস্ট একটু বলবেন তো এটার উত্তরটা আসলে কি হবে? এটার উত্তরটা কি হবে পার্সন, একজন ব্যক্তি? এটার উত্তর কি হবে প্লেস? এটার উত্তর কি হবে রিজন? জাস্ট আপনি একটু চ্যাট বক্সে লিখবেন যে হোয়ার ডাজ হি লিভ, এটার উত্তরটা কি হবে? এটা কি পার্সন হবে, একটা কোনো ব্যক্তির নাম হবে, নাকি এটা একটা স্থান হবে, নাকি এটা একটা কোনো কারণ হবে? ইয়েস, ডেফিনেটলি এটা একটা কি হবে, একটা প্লেস হবে। এবার প্লেস যে হবে সেটা আপনি কি দেখে বুঝছেন? এটাকে আপনি হোয়ার ডাজ হি লিভ দেখে বুঝছেন? এটা আসলে কোন পার্টটা দেখে বুঝছেন যে এটার উত্তর হবে প্লেস? হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাসেস। চার শেষ। ওকে, তাহলে আমরা একটু ব্যাক করে দেখেন আবার। তাহলে এবার আমাকে অ্যান্সার দেন যে এই যে উত্তরটা হবে প্লেস, এটা আপনি কি দেখে বুঝলেন? ইয়েস, হোয়ার। অ্যান্সার ইজ, আমি হোয়ার দেখে বুঝলাম যে এটার উত্তর হবে প্লেস। তাহলে এই আমার কাজ হচ্ছে যে আমি প্রেডিকশন করার জন্য আমি তাহলে ফোকাস করব এই হোয়ারের উপরে, এবং হোয়ারকে ল্যাঙ্গুয়েজে বলা হয় WH ওয়ার্ড। হোয়ার হচ্ছে WH ওয়ার্ড। তাহলে আমি প্রেডিকশনের জন্য ফোকাস করব WH ওয়ার্ডের উপরে। তাহলে আপনি কিন্তু এভাবে লিখবেন, কারণ নোটে লিখবেন যে টু প্রেডিক্ট আই উইল
focus on the WH words. To predict, I will focus on the WH words. এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার কি কি WH ওয়ার্ড আছে আমি সেগুলো আপনাদেরকে একটু লিখে দিচ্ছি এবং কোনটা দিয়ে কোন মিনিং করে সেগুলো সহ। তাহলে আহ প্রথমে আমি লিখতেছি, যেমন আমরা অলরেডি একটা শিখলাম, ফার্স্ট ওয়ান ছিল হোয়ার। তাহলে হোয়ার মানে আপনাকে খুঁজতে হবে প্লেস। তারপরে যেমন আছে হোয়েন, হোয়েন মানে আপনাকে খুঁজতে হবে টাইম, এগুলো লিখে নিবেন সবাই। তারপরে হোয়াই, হোয়াই মানে আপনাকে খুঁজতে হবে রিজন। তারপরে হচ্ছে হুইচ, হুইচ মানে আপনাকে খুঁজতে হবে অবজেক্ট। তারপর হচ্ছে হোয়াট, হোয়াট মানে আপনাকে খুঁজতে হবে অবজেক্ট, হোয়াট মানে অবজেক্ট। তারপর হচ্ছে হাউ, হাউ মানে আপনাকে খুঁজতে হবে মেথড। তারপরে হচ্ছে হোয়াট কাইন্ড, তার মানে আপনাকে খুঁজতে হবে টাইপ। তারপর হচ্ছে হাউ ফার, তার মানে আপনাকে বুঝতে হবে ডিস্টেন্স। হাউ লং, মানে এটার মানে আপনাকে বুঝতে হবে মানে টাইম, টাইম ডিউরেশন। তারপরে হচ্ছে আর কি আছে আপনাদের মনে হইলে বলেন। ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়ার লিখলাম, হোয়েন লিখলাম, হোয়াই, হুইচ, হোয়াট, হাউ, হাউ ফার, হাউ লং, হোয়াট কাইন্ড। আচ্ছা, এখানে অলমোস্ট সবগুলোই চলে আসছে। তাহলে এগুলোই হচ্ছে আমার কি প্রেডিকশনের পার্ট। তাহলে প্রেডিকশনের পার্টটা আবারও একটু বলি, অর্থাৎ কোয়েশ্চনের যে ওয়ার্ডটা দেখলে আপনি অ্যান্সারটা কি হইতে পারবে বা কি হবে সেটা আপনি বুঝতে পারেন, ওইটাই হচ্ছে প্রেডিকশনের পয়েন্ট। এবং ওইটা দেখে আপনি কি করবেন, প্রেডিক্ট করবেন। যেমন সেই ওয়ার্ডটা যদি হয় হোয়ার, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে একটা প্লেস খুঁজতে হবে। যদি হয় হোয়েন, তাহলে আপনি বুঝবেন যে টাইম খুঁজতে হবে। যদি বলে হোয়াট, তাহলে আপনাকে অবজেক্ট খুঁজতে হবে। যদি বলে হাউ পার, তাহলে আপনাকে ডিস্টেন্স খুঁজতে হবে। তাহলে এইগুলো দেখেই না আপনি প্রেডিক্ট করতে পারেন যে আপনার অ্যান্সারটা কি। সো কুইকলি সবাই এটার একটা স্ক্রিনশট দিয়ে দিই। ওকে, স্ক্রিনশট দেওয়া হলে কিন্তু ডান লিখবেন, তাহলে আমি পরের পার্টে চলে যাবো। থ্যাংক ইউ। ওকে, লেটস মুভ অন। ওকে, লেটস মুভ অন। আমরা এবার কতটুকু বুঝলাম বা কতটুকু শিখতে পারলাম, এবার এটার একটা টেস্ট হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমি আপনাদেরকে 5টা কোয়েশ্চন শো করতেছি, 5 কোয়েশ্চন। যেমন প্রত্যেকটারই কিন্তু WH ওয়ার্ডটা মিসিং আছে। তাহলে আমি যেটা চাই, আপনারা WH ওয়ার্ডটা কি হইতে পারে এটা একটু লেখার ট্রাই করবেন। যেমন আমি যদি নাম্বার 1 বলি, লিখছে দেখেন, ডট ডট শেপ ইজ দ্য উইন্ডো ইন দ্য টেম্পল অফ দ্য সান। ডট ডট শেপ ইজ দ্য উইন্ডো, কি হইতে পারে, কোন WH ওয়ার্ডটা বসতে পারে? ইজ দ্য উইন্ডো ইন দ্য টেম্পল অফ দ্য সান, কি হইতে পারে? হ্যাঁ, হইতে পারে যে হোয়াট শেপ, অথবা হইতে পারে হুইচ শেপ। দুইটাই হয়, হোয়াট শেপও বলা যায়, হুইচ শেপও বলা যায়। আচ্ছা, এভাবে একটু 2, 3, 4, 5 অ্যান্সার গুলো কি হবে সবাই চ্যাট বক্সে লিখে ফেলুন। এবং যারা অনলাইনে আছেন ফেসবুকে, সবাই কমেন্ট বক্সে লিখে ফেলেন।
ওকে, আমি এবার অ্যান্সার গুলো দিচ্ছি। নাম্বার 2 লিখে আছে দেখেন, ডট ডট ডিড দ্য কমপ্লেক্স অফ মাচু পিচু বিলং টু। তাহলে এটা কি হবে? হু হু ডিড দ্য কমপ্লেক্স অফ মাচু পিচু বিলং টু, এখানে হুমও হইতে পারে। তারপরে হচ্ছে ডট ডট ইজ দ্য সিন অ্যাক্রস ফ্রম দ্য লোন ডেসক্রাইব, তাহলে এটা এখানে হইতে পারে হাউ হাউ ইজ দ্য সিন ডট ডট ডেসক্রাইব। তারপর হচ্ছে হেল্প ফান্ড ব্রিংহাম, তাহলে হবে হু হেল্প ফান্ড ব্রিংহাম। তারপর হচ্ছে ডট ডট ইজ মাচু পিচু ফ্রম কস্কো, তাহলে এটা হবে হাউ ফার ইজ মাচু পিচু ফ্রম কস্কো। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে হাউ। আচ্ছা, এটা আবার হুও হইতে পারে, আবার কি হইতে পারে, হুমও হইতে পারে। তাহলে এবার দেখেন আমরা এগুলোর কি করলাম, জাস্ট চেক করলাম যে কতটুকু বুঝতে পারছি। তাহলে এটা ছিল আমাদের প্রথম স্কিল, অর্থাৎ একটা কোয়েশ্চন দেখে আপনি বুঝবেন যে এটার উত্তরটা কি হইতে পারে। লেটস গো ফর দ্য সেকেন্ড স্কিল নাও। সেকেন্ড স্কিল হচ্ছে আপনার কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এটার একটু এক্সারসাইজটা আমরা একটু ক্লিয়ার করি। যেমন এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, দেখেন কোয়েশ্চন নাম্বার 1 বলা আছে হোয়ার, আমরা একটু প্রেডিকশন তো শিখলাম, এবার এটা একটু রিয়েল কোয়েশ্চনে প্রেডিক্ট করি। হোয়ার ক্যান ইউ ফাইন্ড দ্য ব্যাচ নাম্বার অন জার্স, জারের ব্যাচ নাম্বারটা আপনি কোথায় পাবেন? বলেন তো এটার উত্তরটা কি হইতে পারে? জারের ব্যাচ নাম্বার আপনি কোথায় পাবেন? ধরেন একটা বোতল, বোতলের কোন জায়গাতে থাকে? এটা হইতে পারে ক্যাপ, ছিপির মধ্যে, বা এটার ওই যে স্টিকার থাকে, স্টিকারের উপরে। তাহলে আমার প্রেডিকশন হচ্ছে ক্যাপ অথবা স্টিকার। নাম্বার 2, হাউ মাচ উইল ইউ রিসিভ ফর অ্যান ওপেন জার ফর কন্টামিনেটেড চিকেন, আপনি কতটুকু রিসিভ করবেন একটা কন্টামিনেটেড জারের ওপেনের জন্য? তাহলে হাউ মাচ উইল ইউ রিসিভ, আমার কাছে মনে হচ্ছে এখানে মানি হইতে পারে, কারণ হাউ মাচ টাকা পয়সা বুঝাইতে পারে। নাম্বার 3, ইফ ইউ ইফ ইউ হ্যাভ ইটেন চিকেন কারি ফ্রম এ জার উইথ ওয়ান অফ ইউর ব্যাচ নাম্বারস লিস্ট, হুম শুড ইউ কন্ট্যাক্ট, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে? তার মানে এটা পার্সন হইতে পারে। তারপরে হোয়াট ইনফরমেশন ডু দে আস্ক ইউ টু প্রোভাইড অ্যাবাউট জার অফ চিকেন কারি ইউ এইট, অর্থাৎ কোন ইনফরমেশনটা আপনি প্রোভাইড করবেন বা তাদেরকে আস্ক করবেন। এটা কি ইনফরমেশন হইতে পারে? যেমন যে এটার টেস্ট কেমন ছিল, টেস্ট, এটার টেস্ট কেমন ছিল, বা এটার কোয়ালিটি কেমন, বা এটার কোনো ফিডব্যাক, এই জাতীয় কোনো কিছু আমার অ্যান্সার হবে। নাম্বার 10 বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রিওয়ার্ড ফ্যান্সি ফুড ইজ অফারিং ফর দ্য ইনফরমেশন অ্যাবাউট হু কন্টামিনেটেড দ্য প্রোডাক্টস। ধরেন কেউ একটা প্রোডাক্ট কন্টামিনেট করছে, দূষিত করছে, তাহলে এটা আপনি যদি কাউকে শেয়ার করেন, তাহলে এটার জন্য আপনি কি ম্যাক্সিমাম রিওয়ার্ড পাবেন? ম্যাক্সিমাম রিওয়ার্ড কি হইতে পারে? আপনি ধরেন একটা, আপনার একটার সাথে আরেকটা ফ্রি দিল, বা আপনার কিছু টাকা দিল, এই জাতীয় কোনো কিছু কি হবে? অ্যান্সার হবে। তাহলে এটা আমরা কি বললাম? প্রেডিক্ট করলাম। এবার আমাদের সেকেন্ড যে পয়েন্ট, সেকেন্ড যে স্কিল, যে আন্ডারস্ট্যান্ডিং দা কোয়েশ্চন, কোয়েশ্চন বুঝতে পারা, যে কোয়েশ্চনটা আসলে কি। তাহলে কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং, কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা কিছু অ্যাপ্রোচ ফলো করব। অ্যাপ্রোচ গুলো হচ্ছে, আমি শুরুতেই ফাইন্ড আউট করব ভার্ব, তারপরে মানে ফাইন্ড আউট করব সাবজেক্ট, তারপরে আমি, তাহলে শুরুতে কি ফাইন্ড আউট করব? ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এবার আপনি পড়ার সময় যে সিকোয়েন্সে পড়বেন, শুরুতে আপনি পড়বেন সাবজেক্ট, তারপরে পড়বেন ভার্ব, তারপরে পড়বেন ডব্লিউএইচ ওয়ার্ড। এটা হচ্ছে পড়ার নিয়ম, পড়ার অ্যাপ্রোচ।
তাহলে আমি আবার একটু রিভিউ দিচ্ছি। শুরুতে পড়বেন কি? সাবজেক্ট, তারপরে পড়বেন ভার্ব, তারপরে আপনি পড়বেন WH ওয়ার্ড। ক্লিয়ার? এবার তাহলে দেখেন, যেমন প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1 দেয়া আছে। এটার জাস্ট আমাকে একটু বলেন যে এটার ভার্বটা কি? চ্যাট বক্সে আপনারা লিখেন এটার ভার্ব কি। ইয়েস, এটার ভার্ব হচ্ছে লিভ ইন। এবার বলেন এটার সাবজেক্ট কি? মোস্ট ক্যামেলিয়ন। এবার এটার WH ওয়ার্ড কি? হোয়াট কাইন্ড অফ ক্লাইমেট। তাহলে এবার পড়ার সময় আমি এইভাবে পড়বো, মোস্ট সাবজেক্ট, মোস্ট ক্যামেলিয়ন, লিভ ইন হোয়াট কাইন্ড অফ ক্লাইমেট। তাহলে এবার দেখেন এটা আপনার বুঝতে অবশ্যই আগেরটার চেয়ে কি হবে, ইজি হবে। তাহলে আমি পড়লাম কিভাবে, হোয়াট কাইন্ড অফ ক্লাইমেট ডু মোস্ট ক্যামেলিয়ন লিভ ইন। এটাকে আমি বোঝার জন্য পড়ব মোস্ট ক্যামেলিয়ন লিভ ইন হোয়াট কাইন্ড অফ ক্লাইমেট। তাহলে এটা কিন্তু আমার জন্য আরো বেশি ক্লিয়ার। ডান। আচ্ছা, এবার দেখেন নেক্সট ওয়ান, নাম্বার 2 দেখেন। নাম্বার 2 আছে কি, এখানে লেখা আছে হুইচ অ্যানিমাল কট এ ক্যামেলিয়ন ফ্রম অ্যান আনডিসকভার্ড স্পিসিস। তাহলে এখানে আমার ভার্ব হচ্ছে কট, কট। তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে এই টোটাল পার্টটা, এ ক্যামেলিয়ন ফ্রম আনডিসকভার্ড স্পিসিস। আর WH ওয়ার্ডটা হচ্ছে হুইচ অ্যানিমাল। তাহলে আমি পড়ার সময় এইভাবে পড়বো, এ ক্যামেলিয়ন, এ ক্যামেলিয়ন caught which animal। দেখেন আগেরটার চেয়ে কিন্তু আমার এই মিনিংটা কি হয়ে গেছে, আরো ইজি হয়ে গেছে। এ ক্যামেলিয়ন ফ্রম আনডিসকভার্ড স্পিসিস caught which animal, কোন অ্যানিমালটা সে ধরছে। নেক্সট দেখেন নাম্বার 3 তে আছে নেমড আফটার, এটা হচ্ছে আমার ভার্ব। আর নিউ স্পিসিস হচ্ছে সাবজেক্ট, হোয়াট হচ্ছে WH ওয়ার্ড। তাহলে আমি এভাবে পড়বো পড়ার সময়, দ্য নিউ স্পিসিস ওয়াজ নেমড আফটার হোয়াট, কিসের পরে, দ্য নিউ স্পিসিস নেমড আফটার হোয়াট। কোয়েশ্চেনটা কিন্তু আমার কাছে আরো কি হয়ে গেল, ইজি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখেন নাম্বার 4। নাম্বার 4 আছে, এটার সাবজেক্টটা হচ্ছে ইজ ইউনিক টু দ্য স্পিসিস। অর্থাৎ এটার ভার্বের যে ফ্রেজটা, আমি টোটাল ফ্রেজটাই নিচ্ছি, ইজ ইউনিক টু কিয়াঙ্গুয়া মুগাম্বারা। আর এটার সাবজেক্টটা হচ্ছে, আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য বডি ইজ ইউনিক টু দ্য স্পিসিস কিয়াঙ্গুরা মুগাম্বারা। তাহলে এটার আমি পড়বো, দেখেন শুরুতেই, দ্য বডি ইজ দ্য বডি ইজ ইউনিক টু স্পিসিস, অথবা আপনি এইভাবে লিখতে পারেন, দ্য ইউনিক টু স্পিসিস ইজ হুইচ পার্ট, দ্য ইউনিক টু দ্য স্পিসিস, স্পিসিসের এই যে কোয়াঙ্গোরা মুগাম্বারা, এটার এই স্পিসিসের কোন পার্টটা কি ইউনিক। তাহলে এবার আমার কোয়েশ্চন হচ্ছে, আপনি কি তাহলে প্রত্যেকটা পার্টি এইভাবে ভেঙে ভেঙে পড়বেন? হ্যাঁ, আপনি যদি কোয়েশ্চনটা বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি এই মেথডে যান। আর কোয়েশ্চন যদি আপনার বুঝতে প্রবলেম না হয়, যে কোয়েশ্চনটা আপনি পড়ে বুঝবেন না, সেটা আপনি এই মেথডে অ্যাপ্রোচ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি কোয়েশ্চন পড়ে সহজেই বুঝেন, তাহলে তো আপনি বুঝেই গেলেন, এই মেথডে আর আসার প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং এর উপায়। এবার দেখেন আমি নেক্সট ফাইনাল ওয়ানে যাই। ফাইনাল ওয়ান হচ্ছে ডিস্ট্রাক্টর। তাহলে সবাই টাইটেল দিব আমরা ডিস্ট্রাক্টর।
শুরুতেই আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডিস্ট্রাক্টর। আপনারা কি জানেন ডিস্ট্রাক্টর কি? ডিস্ট্রাক্টর হচ্ছে যেই কোয়েশ্চনের যে ওয়ার্ডটা অ্যান্সারকে স্পেসিফিক করে, তার মানে ডিস্ট্রাক্টরের কাজ হচ্ছে টু স্পেসিফাই দা অ্যান্সার। অ্যান্সারটা কি করে? স্পেসিফিক করে। যেমন আমি লিখলাম, আমি জাস্ট একটা ওয়ার্ড লিখতেছি, আপনারা কিছু এক্সাম্পল লিখবেন। ক্রিকেট প্লেয়ার ইন বিডি, বলেন তো আপনারা কিছু ক্রিকেট প্লেয়ারের নাম বলেন। ক্রিকেট প্লেয়ার ইন বিডি, বাংলাদেশের কিছু প্লেয়ারের নাম বলেন। হ্যাঁ, যেমন হইতে পারে কি মুশফিক, সাকিব, তামিম, লিটন, অনেকগুলো আসছে। আচ্ছা, এবার এই যে ক্রিকেট প্লেয়ার ইন বিডি, এবার এইটার সাথে আমি একটা ওয়ার্ড যোগ করে দিই। ওয়ার্ডটা আমি লিখলাম বেস্ট ক্রিকেট প্লেয়ার ইন বিডি। এবার বলেন আপনার উত্তর কি হবে? ইয়েস, এবার আমার অ্যান্সারটা কি হয়ে গেছে? সাকিব। তাহলে দেখেন আমার অ্যান্সার কি হয়ে গেল, এবার স্পেসিফিক হয়ে গেল। এবং স্পেসিফিক সেটা কিভাবে হয়েছে? এই বেস্ট ওয়ার্ডের জন্যই স্পেসিফিক হয়েছে। তার মানে এই বেস্ট ওয়ার্ডটা কি? এটা হচ্ছে ডিস্ট্রাক্টর। ফর দ্য পয়েন্ট। তাহলে এরকম ডিস্ট্রাক্টর আর কি কি আছে? যেমন আপনার ডিস্ট্রাক্টর আছে মেইন, মেজর, মোস্ট, অনলি, বেস্ট, তারপরে হচ্ছে ফিউ, অলমোস্ট। এই জাতীয় ওয়ার্ডগুলো সাধারণত রিডিং এর ডিস্ট্রাক্টর হিসেবে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার চলেন আমরা ডিস্ট্রাক্টরের একটা এক্সারসাইজ কমপ্লিট করি টু গেট ইট মোর ক্লিয়ার। যেমন এখানে দেখেন দুইটা পয়েন্ট দেয়া আছে, দুইটা পার্ট। যেমন এই যে আমি একটু মার্কিং করে দিচ্ছি, উপরের যেগুলো আছে এগুলো হচ্ছে কোয়েশ্চন, আর নিচে যেগুলো রেড কালারের সেগুলো হচ্ছে কোয়েশ্চনের উত্তর। তাহলে প্রথম কোয়েশ্চনটা আমরা একটু পড়তে চাই। প্রথম যে কোয়েশ্চনটা আছে, প্রথম কোয়েশ্চনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন দ্যাট নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন স্টাডিড। আচ্ছা, এবার দেখেন এটার অ্যান্সার হচ্ছে নাম্বার 1 এই জায়গাতে। সবাই একটু পড়ি। ওল্ড ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন ইনক্লুডেড 40 স্টুডেন্টস। সবাই একটু বলেন তো কোয়েশ্চেন নাম্বার 1 এটার উত্তর কি এই জায়গাতে দেয়া আছে? ইয়েস অর নো? কোয়েশ্চেন নাম্বার 1 এর উত্তর কি দেয়া আছে? না, কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কিন্তু এই জায়গাতে কি দেয়া নাই। যেমন কি হয়েছে সেটা দেখেন, আমার কোয়েশ্চেনে ছিল নিউ ইংল্যান্ড জার্নাল, আর এই প্যাসেজে লিখে রাখছে ওল্ড ইংল্যান্ড জার্নাল। তার মানে নিউ অবশ্যই আছে হয়তো পরের প্যাসেজের পরের কোনো পার্টে, বাট ওল্ড ইংল্যান্ডটা ইউজ করে আমার কি করছে, কনফিউজ করছে। যেমন নাম্বার 2, হোয়াট পার্ট অফ দ্য ইনফ্যান্টস রিমেইন প্রটেক্টেড ফর লং লাস্টিং পিরিয়ড। লং লাস্টিং এর জন্য বডির কোন পার্টটা, বাচ্চাদের কোন পার্টটা প্রটেক্টেড থাকে? যেমন কোয়েশ্চেন নাম্বার 2 এটা বলছে ব্রেন ক্যান ইজিলি বি প্রটেক্টেড ফর এ শর্ট পিরিয়ড। দেখেন এখানে আমার কোয়েশ্চনে চাইছিল লং পিরিয়ড, আর প্যাসেজ দেওয়া আছে শর্ট পিরিয়ড নিয়ে। তার মানে এই লং এবং শর্ট এটা কি ম্যাচ হচ্ছে না। তাহলে আমার কি অ্যান্সারটা দেয়া আছে? অ্যান্সার ইজ নো। তারপরে হোয়াট ইজ দ্য ইলনেস দ্যাট 20,000 বেবিস ইন দ্য ইউকে এবং ইউএসএ কম্বাইন্ড আর ডায়াগনোসড ইচ ইয়ার। প্রতি বছরে ইউকে এবং ইউএসএ তে কতজন বেবির কি করা হয়, ইলনেসের ডায়াগনোস করা হয়, চিকিৎসা করা হয়? দেখেন নাম্বার 3 তে বলছে ইউকে ডায়াগনোসড টু 20,000 বেবিস ফর পোলিও। দেখেন এখানে শুধু ইউকেটা বলছে, ইউএস কিন্তু বলে নাই। তাহলে আমার কি ইউকের উত্তর শুধু নিলে হবে নাকি ইউএস এরও নিতে হবে? ইট মিনস দ্যাট আমার কমপ্লিট অ্যান্সারটা এখানে নাই।
নাম্বার 5, হু ফাউন্ড দ্য টাম্বারলিন রুইন্স অফ দ্য অরিজিনাল কমপ্লেক্স? অরিজিনাল কমপ্লেক্সটাকে ফাইন্ড আউট করছে। আপনার কিন্তু দেখতে হবে অরিজিনাল কমপ্লেক্স। আচ্ছা, নাম্বার 4 বলছে মার্ক ফার্স্ট নোটিস, মার্ক একজন মানুষের নাম, উনি নোটিস করছেন ডিলাপিডেটেড বিল্ডিং ইউএসএ তে, হুইচ ওয়াজ থট টু বি অরিজিনাল বাট লেটার ইট ক্রেডিটেড টু জেমস। এবার বলেন তো এই উত্তরটা কি দেয়া আছে, ইয়েস অর নো? অরিজিনালি কে ফাইন্ড আউট করছে রুইন্সটা, এটার উত্তর কি দেয়া আছে? এবং দেয়া থাকলে সেটা কি মার্কস হবে নাকি জেমস হবে? ইয়েস, আমার আনসার হচ্ছে কি দেয়া আছে, এবং এটার উত্তর কিন্তু মার্কস হবে না, এটার উত্তর হবে কি জেমস। কারণ এটা মানুষ থিঙ্ক করতো, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে এটার ক্রেডিটটা যায় জেমসের কাছে। তাহলে অরিজিনাল কমপ্লেক্সটা কে আবিষ্কার করছে? জেমস আবিষ্কার করছে। তার মানে এখানে এই অরিজিনাল ওয়ার্ডটা ছিল ডিস্ট্রাক্টর, আর এটার সাথে রিলেভেন্ট করে মার্কস থেকে এক্সট্রা তথ্য দিয়ে দিছে যাতে আমি কি হই, কনফিউজড হই। গট দ্য পয়েন্ট? তাহলে এইভাবে কিন্তু ডিস্ট্রাক্টরটা মূলত কি করে কাজ করে। তো এবার কিন্তু আজকে আমরা একটা প্যাসেজও সলভ করতে চাই, হ্যাঁ। তো একটা প্যাসেজ যেহেতু সলভ করতে চাই, চলেন আমরা ডিরেক্টলি প্যাসেজে যাচ্ছি। আচ্ছা, প্যাসেজ সলভ করার আগে দেখেন আমি অ্যাপ্রোচটা লিখে দিই, অর্থাৎ এই কোয়েশ্চনটা আমরা কিভাবে সলভ করব সেই অ্যাপ্রোচটা। দেখেন অ্যাপ্রোচটা হচ্ছে শুরুতেই আপনাকে ডব্লিউএইচ কোয়েশ্চন গুলো মনোযোগ দিয়ে পড়তে হবে, বিশেষ করে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো। আপনি যখন ডব্লিউএইচ ওয়ার্ড পড়বেন তখন অ্যান্সার গুলো প্রেডিক্ট করবেন যে কি হইতে পারে উত্তর। তারপরের কাজ হচ্ছে আপনি ডিস্ট্রাক্টর ফাইন্ড আউট করবেন। নেক্সটে আপনি ডিসাইড করবেন যে এটা কি আপনি ইন্টেন্সিভ রিডিং দিয়ে পড়তে হবে নাকি স্ক্যানিং করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রেডিক্ট করতে পারেন তাহলে এটা আপনি স্ক্যানিং করেও সলভ করতে পারেন, অথবা স্কিমিংও করে সলভ করতে পারেন। আর যদি প্রেডিক্ট করতে না পারেন তাহলে আপনাকে ইন্টেন্সিভ রিডিং করতে হবে। তারপরে আপনি কিওয়ার্ড দিবেন কোয়েশ্চন থেকে এবং লোকেশন ফাইন্ড আউট করবেন, এবং তার পরবর্তীতে আপনি ওইটা সলভ করবেন। যদি 2 মিনিটের বেশি সময় চলে যায় তাহলে কিন্তু ওই পার্টটা বাদ দিয়ে আপনি নেক্সট কোয়েশ্চনে চলে যাবেন। সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ। এটা একটা স্ক্রিনশট দিয়ে দিই সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা প্যাসেজে যাচ্ছে, দেখেন প্যাসেজটা লিখে আছে। হ্যাঁ, প্যাসেজটা হচ্ছে দিস ওয়ান। উইলিয়াম হেনরি পার্কিন। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল। সাবটাইটেল হচ্ছে দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাইস। আচ্ছা, আমি শুরুতে কিন্তু স্কিমিং করতেছি, ফার্স্ট লাইন করি। উইলিয়াম হেনরি পার্কিং ওয়াজ বোর্ন ইন March 12, 1838। তার মানে তার বর্ন নিয়ে আলোচনা প্রথম পেরাতে। তারপরের পেরাতে দেখেন, at the time of queen was the only viable material for treatment। তার মানে এখানে ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা কি ছিল, সরি, মেডিকেল ট্রিটমেন্টের জন্য, ম্যালেরিয়ার মেডিকেল ট্রিটমেন্টের জন্য কুইনই ছিল একমাত্র উপাদান। তার মানে এটার ব্যবহার। তারপরে হচ্ছে ডিউরিং হিজ ভ্যাকেশন পার্কিং স্পেন হিজ টাইম ল্যাবরেটরিতে টপ ফ্লোর অফ হিজ হাউস। তার মানে সে এখানে তার ওই যে তার টাইমটা কোন জায়গাতে স্পেন্ড করছে সেটা বলছে। নেক্সট প্যারাতে হিস্ট্রিক্যালি টেক্সটাইল ডাইজ ওয়ার মেড ফ্রম সাচ ন্যাচারাল সোর্সেস সাচ এস প্ল্যান্টস, তারপরে হচ্ছে অ্যানিমেল এক্সক্রিশন। এটা হচ্ছে সোর্স, কোন জায়গা থেকে এটা মেক হয়। তারপরে পার্কিং কুইকলি গ্র্যাবস পার্পল সলিউশন কুড বি ইউজড ইন ফেব্রিক কালার দাস মেকিং ইটস ওয়ার্ল্ড ফার্স্ট সিনথেটিক ডাই। তার মানে সে রং বানানো শুরু করছে। তারপরে হচ্ছে পার্কিং অরিজিনালি নেমড দ্য ডাই টাইরান পার্পল বাট লেটার ইট বিকেম নোন এজ মাউভ। তাহলে এই জায়গাতে অর্থাৎ তার রঙের কি নাম দিছে সেটা বলছে।
নেক্সটে উইথ দ্য হেল্প অফ হিজ ফাদার এবং ব্রাদার পার্কিং সেট আপ করছে একটা ফ্যাক্টরি, যেটা খুব বেশি দূরে ছিল না। তার মানে সে বিজনেস শুরু করছে। নট টু বি আউটডান, ইংল্যান্ড কুইন ভিক্টোরিয়া অলসো অ্যাপিয়ার ইন পাবলিক ওয়ারিং অফ মাউক। অর্থাৎ সে যেটা আবিষ্কার করছে এটা কিন্তু ভিক্টোরিয়া পড়া, মানে ভিক্টোরিয়া কি করছে, পড়ছে। Although parking fame was achieved এবং Ford soon achieved his first discovery, the chemist continued his research. সে সফল হওয়ার পরেও সে তার রিসার্চ কি করছে, কন্টিনিউ করছে। তাহলে এবার দেখেন, এটা আমরা কি করলাম, প্যাসেজটারে স্কিমিং করলাম। তাহলে স্কিমিং এর ফলে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি। অর্থাৎ এটা একটা বায়োগ্রাফি রিলেটেড প্যাসেজ, এবং এই প্যাসেজে শুরুতে আলোচনা হয়েছে তার জন্ম নিয়ে, তারপরে হচ্ছে এটার একটা কুইন যেটার মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে আছে, তারপরে পার্কিং একটা, তার একটা সেট আপ করছে হচ্ছে একটা ল্যাবরেটরি, তারপরে সে ওই যে ন্যাচারাল রিসোর্স থেকে টেক্সটাইল ডাইস গুলো কালেক্ট করছে, সোর্স দেয়া আছে, তারপরে হচ্ছে তার ডাইটা সাকসেসফুল হয়েছে, তারপরে সে এটার নাম দিছে, এবং তারপরে আলোচনা হয়েছে এটা, সে একটা ফ্যাক্টরি সেট আপ করছে, তারপরে তার যে আবিষ্কৃত যে জিনিস সেটা রানিও করছেন, এবং তারপরে তার এই সফলতার পরেও তার রিসার্চ সে কি করছে, কন্টিনিউ করছে। তাহলে এটা কিন্তু আমি একটা ওভারঅল কি পেয়ে গেছি, আইডিয়া পেয়ে গেছি। এবার এই যে স্কিমিং করলাম, আমাকে এবার বলেন তো, তার কোন একটা কোয়েশ্চেন যদি আসে, তার হচ্ছে মানে তার বার্থ রিলেটেড, আপনি কোন প্যারাটা খুঁজবেন, চ্যাট বক্সে অ্যান্সার লিখেন। বার্থ রিলেটেড যদি কোয়েশ্চেন আসে, আপনি কোন প্যারাতে খুঁজবেন? ইয়েস, অবশ্যই ফার্স্ট প্যারাতে খুঁজবেন। ক্লিয়ার? ধরেন কুইন টুইন নিয়ে যদি আলোচনা আসে, কোন প্যারা খুঁজবেন? কুইন নিয়ে আলোচনা শেষ প্যারাতে খুঁজবেন, শেষ প্যারার আগের প্যারা, রাইট? আচ্ছা, নেম নিয়ে যদি কোনো আলোচনা আসে, নেম কোন প্যারাতে যাবে না? ইয়েস, নেম নিলে আপনি যাবেন হচ্ছে ওই শেষ দিক থেকে কত নাম্বার প্যারাগ্রাফ, শেষ দিক থেকে 4 নাম্বার প্যারাগ্রাফ। ক্লিয়ার? লোকেশনে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। So, এবার চলেন আমরা জাস্ট প্রেডিক্ট করি। এই হচ্ছে কোয়েশ্চেন গুলো। তাহলে কোয়েশ্চেন গুলোতে প্রথমে লিখে আছে, দেখেন কি, বিফোর পার্কিং ডিসকভারি, পার্কিং এর ডিসকভারির পূর্বে, উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ দ্য কালার পার্পল অ্যাসোসিয়েটেড। অর্থাৎ অ্যাসোসিয়েটেড মানে এখানে সুট বুঝাচ্ছে, বা কানেক্টেড বুঝাচ্ছে, কানেক্টেড। অর্থাৎ সোসাইটির কোন মানুষের সাথে এটা, বা কোন গ্রুপের সাথে এটা কানেক্টেড ছিল। আচ্ছা, কালার পার্পল, কালার পার্পল একটা দামি জিনিস, কিন্তু ব্যয়বহুল জিনিস। এবার বলেন তো সোসাইটির কোন গ্রুপ হইতে পারে, জাস্ট আপনি একটু প্রেডিক্ট করেন, সোসাইটির কোন গ্রুপ হইতে পারে, সোসাইটির কোন গ্রুপ? হ্যাঁ, হইতে পারে সোসাইটির যারা এলিট সোসাইটি, এটা আমার প্রেডিকশন। আর কি হইতে পারে? এলিট, তারপরে আর কি হইতে পারে? চ্যাট বক্সে লিখবেন সবাই, সোসাইটির কোন গ্রুপের সাথে কালার পার্পলটা কানেক্টেড? আচ্ছা, আমরা তাহলে একটা প্রেডিক্ট করলাম এলিট, এরকম কোনো কিছু। হোয়াট পটেনশিয়াল ডিড পার্কিং ইমিডিয়েটলি আন্ডারস্টুড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড। তার নতুন ডাইয়ের কি আছে, কি সম্ভাবনা আছে? বলেন, আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেন, সেটার কোন ধরনের সম্ভাবনা থাকতে পারে? প্রেডিক্ট করেন, বলেন কোন ধরনের সম্ভাবনা থাকতে পারে। ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিছেন, এবার রেস্টুরেন্ট দিলে রেস্টুরেন্টের কোন ধরনের সম্ভাবনা থাকে? কোন ধরনের সম্ভাবনা? হ্যাঁ, হইতে পারে কি রেস্টুরেন্টের ফাইনান্সিয়াল পসিবিলিটি আছে। আর কি হইতে পারে? সাকসেসের পটেনশিয়াল আছে। গুড। আচ্ছা, নাম্বার 10, হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজ টু রেফার দ্য ফার্স্ট কালার পার্কিং ইনভেন্টেড। আচ্ছা, অর্থাৎ ফাইনালি সে যে ইনভেন্ট করছিল সেটার জন্য সে ফাইনালি কোন নামটা দিছিল? তাহলে এখানে আমার উত্তর কি হবে? একটা নেম। নাম্বার 11, হোয়াট ওয়াজ দ্য নেম অফ এ পার্সন পার্কিং কনসাল্টেড বিফোর সেটিং আপ হিজ ওন ডাই। অর্থাৎ তার
ডাইয়ের যে ওয়ার্কটা সেটা সেট আপ করার আগে সে কোন মানুষের সাথে কথা বলছিল, তার মানে এখানে একটা মানুষের নাম হবে, পার্সনের নেম হবে। ইন হোয়াট কান্ট্রি পার্কিন্স নিউলি ডিসকভার ইনভেন্টেড কালার ফার্স্ট বিকাম ফ্যাশনেবল, তার মানে এখানে একটা কান্ট্রি হবে নেম, অ্যান্সারটা হবে কি কান্ট্রি। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ ডিজিজ ইজ নাও বিং টার্গেটেড বাই দ্য রিসার্চার ইউজিং সিনথেটিক ডাই, তাহলে এখানে অবশ্যই একটা কিসের নাম হবে, ডিজিজের নাম হবে। তাহলে এবার দেখেন এটা আমি কি করলাম, প্রেডিক্ট করলাম। এবার আমি দেখবো যে কোন কোয়েশ্চনটাতে স্ট্রং কিওয়ার্ড আছে, অথবা দেখেন আপনি কোয়েশ্চনের কোনটা নিয়ে প্যাসেজে স্কিমিং করার সময় পেয়েছেন কোনো একটা তথ্য, দেখেন কোন কোয়েশ্চনের কোনো তথ্য আপনি প্যাসেজে পেয়েছেন, জাস্ট ফাইন্ড আউট করেন। আপনি কি সোসাইটির গ্রুপ নিয়ে কোনো প্যাসেজের শুরুতে পেয়েছেন, ইমিডিয়েটলি পার্কিং আবিষ্কার করছে এটা নিয়ে পেয়েছেন, সে কালারের নাম দিছে কি এটা নিয়ে কোনো আলোচনা পেয়েছেন, তারপরে তার কোনো পার্সনের সাথে কনসাল্ট করছে এটা নিয়ে পেয়েছেন, কোনো কান্ট্রি নিয়ে কোনো আলোচনা পেয়েছেন, কোনো ডিজিজ নিয়ে আলোচনা পেয়েছেন, বলেন তো কোনটা আপনি আহ এই 8 থেকে একদম 13 পর্যন্ত কোনটার আলোচনাটা আপনি স্কিমিং করার সময় পেয়েছেন? ইয়েস, আমরা কিন্তু এই যে নেম যেটা ছিল কোয়েশ্চেন নাম্বার 10 সেটা কিন্তু একটা প্যারাগ্রাফে কি করছি, পেয়ে গেছি। তার মানে আমার কাছে মনে হয় আগে আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 পড়া উচিত। তাহলে 10টা একটু পড়ে লিখেছে, হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজ টু রেফার টু দ্য ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড, অর্থাৎ সে যে কালারটা আবিষ্কার করছে সেটার জন্য সে ফাইনালি কোন নামটা দিছে। আচ্ছা এখানে আমার ডিস্ট্রাক্টর কিন্তু ফাইনালি, যেমন ফাইনালির পরিবর্তে ফার্স্টলিও কিন্তু হইতে পারে। তারপর হচ্ছে, তাহলে এখানে আমি কি থাকবো, অ্যাওয়্যার থাকবো। তাহলে এবার এটা যদি আমি খুঁজি, দেখেন এটা প্যাসেজে দেয়া আছে, নেম নিয়ে আলোচনা ছিল, ইয়েস এই পার্টটাতে, দিস পার্ট, এই যে দেখেন মানে নেম, নেম ওয়ার্ডটা ডিরেক্টলি দেয়া আছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনারা এইটার অর্থাৎ এই প্যারার প্রথম 2 লাইন পড়েন, পড়ে আপনারা উত্তর করেন এটার অ্যান্সারটা কি হয়। ফাইনালি সে কোন নামটা দিছে, সবাই পড়েন, পড়ে অ্যান্সারটা চ্যাট বক্সে লিখেন। আচ্ছা আমি তাহলে এবার একটু পড়ে দিচ্ছি, দেখেন হ্যাঁ। মব, আচ্ছা দেখেন এখানে বলছে পার্কিন অরিজিনালি নেমড হিজ ডাই টাইরান পার্পল, সে অরিজিনালি কি দিছে টাইরান পার্পল, বাট লেটার ইট কমনলি নোন এজ মভ, পরবর্তী নাম কি ছিল, মভ। আচ্ছা আমার কোয়েশ্চন চাইছিল কিন্তু ফাইনাল, তাহলে সে ফাইনাল নাম কোনটা দিছে, মভ দিছে, তাহলে আমার উত্তরটা কি হবে, মভ। আচ্ছা এবার ধরেন আমার কোয়েশ্চনে যদি ফাইনালির পরিবর্তে ফার্স্টলি থাকতো, তাহলে উত্তরটা কি হয়ে যেত, কোয়েশ্চনে ফাইনালির পরিবর্তে ফার্স্টলি হইলে কি হইতো, চ্যাট বক্সে লিখবেন। ফাইনালির পরিবর্তে যদি কোয়েশ্চনে থাকতো ফার্স্টলি সে কোন নামটা দিছে, তাহলে আমার উত্তর কি হইতো। ইয়েস, টাইরান পার্পল, টাইরান পার্পল। তাহলে এইটাই কিন্তু ডিস্ট্রাক্টর, অর্থাৎ এই কোয়েশ্চনে আমার ডিস্ট্রাক্টর ছিল ফাইনালি। এবার চলেন আমরা নেক্সট ওয়ানে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, তাহলে আমরা দেখেন আমরা কিন্তু কালকেও শিখলাম যে কোয়েশ্চন নাম্বার 10 যেহেতু পেয়ে গেছি, তার নিচে থাকবে 11, তার নিচে 12, তার নিচে 13। তাহলে আমরা যেই কোয়েশ্চনটা 10 যে জায়গায় পেয়েছি তার নিচের গুলো পড়লেই কিন্তু
11, 12, 13 এর অ্যান্সার কি পেয়ে যাব। তাহলে এবার 11-এ বলছে, দেখেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পার্সন, মানুষটার নাম কি যার সাথে পার্কিন কনসাল্ট করছিল বিফোর সেটিং হিজ ডাই, অর্থাৎ তার ডাইয়ের যে কাজ সেটা সেট আপ করার আগে সে কার সাথে ডিসকাস করছিল। তাহলে এখানে আমার উত্তর কি হবে, পার্সনের নেম, তাই তো। তাহলে এটা আমরা যদি খুঁজি, যেমন এটা আমরা পাবো, এই জায়গায় ছিল মেবি আমাদের প্রথম কোয়েশ্চনের অ্যান্সার, এই জায়গা হচ্ছে 9-এর অ্যান্সার, রাইট। তাহলে 9 পেয়েছি আমরা এই জায়গাতে। তাইলে তার ঠিক নিচে দেখেন, তার ঠিক নিচে দেখেন নেম, এই যে নেম আছে এখানে, রবার্ট পোলার, একজন মানুষের নাম। তারপরে আছে হোফম্যান, আরেকজন মানুষের নাম। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে তাহলে আপনারা এই জায়গাটুকু পড়েন, পইরা অ্যান্সার করেন, অ্যান্সারটা কি হয়। চ্যাট বক্সে লিখবো অ্যান্সারটা কি হয়। কোয়েশ্চেনটা আমি আবার একটু রিমাইন্ড করে দেই। কোয়েশ্চেনটা এমন ছিল যে আহ সে তার ওই যে তার কাজটা, ডাইয়ের রঙের যে কাজ, সেটার জন্য সেট আপের আগে সে কার সাথে ডিসকাস করছিল। আচ্ছা, এবার দেখেন সলিউশন। বলছে হি আক্স অ্যাডভাইস, সে উপদেশ চেয়েছে। কার উপদেশ চেয়েছে? স্কটিশ ডাই ওয়ার্কার্স ওনার, যার নাম হচ্ছে রবার্ট পুলার। সে রবার্ট পুলারের কাছ থেকে কি চাইছে? উপদেশ চাইছে। হু অ্যাসিউরড হিম ম্যানুফ্যাকচারিং ডাই উড বি ওয়েল ওড ইফ দ্য কালার রিমেইন ফাস্ট, অর্থাৎ কাপড়ের মধ্যে কালারটা যদি দ্রুত বসে যায় তাহলে তার এই উৎপাদনটা খুব বেশি লাভজনক হবে। The cost was relatively low. So over the fierce objection of his mentor Hoffman, তার মানে হোফম্যান কিন্তু কি দিছে? অবজেকশন দিছে। He left college to give birth the modern chemistry industry. তার মানে তার যে টিচার মেন্টর হোফম্যান, সে কিন্তু অবজেকশন দিছে, না তুমি এই কাজ করো না। আর এটার আগে সে ডিসকাস করছে কিন্তু রবার্ট পোলারের সাথে। তাহলে এবার বলেন, আমার উত্তরটা কি হোফম্যান হচ্ছে নাকি রবার্ট পোলার হচ্ছে? ডেফিনেটলি কি রবার্ট পোলার, কারণ সে ডিসকাস করছে রবার্ট পোলার এর সাথে। আচ্ছা, নেক্সট ওয়ানে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চন হচ্ছে নাম্বার 12। ইন হোয়াট কান্ট্রি ডিড পার্কিংস নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট বিকেম ফ্যাশনেবল, অর্থাৎ তার যে আবিষ্কৃত যে কালারটা, সেটা কোন দেশে প্রথমে ফ্যাশনেবল হয়েছে, ফার্স্ট বিকেম ফ্যাশনেবল। এখানে আমার ডিস্ট্রাক্টর কিন্তু ফার্স্ট। তাহলে এবার দেখেন এই জায়গাতে প্যাসেজের অনেক অংশ আছে, আপনারা একটু কান্ট্রির নামগুলো খুঁজে বের করেন তো। এখানে দুইটা কান্ট্রির নাম দেয়া আছে, দুইটা বা তিনটা কান্ট্রির নাম দেয়া আছে, বুঝেন। এখানে কান্ট্রির কি 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 কান্ট্রি নেম আছে একটু চ্যাট বক্সে লিখবেন।
ইয়েস, এখানে কান্ট্রি নেম যেমন লন্ডন আছে, লন্ডন যদিও কান্ট্রি নেম না, তারপরে এটা আমি নিচ্ছি। তারপরে আছে এখানে আবার লন্ডন আছে, লন্ডন ইজ গিভেন হেয়ার। তারপরে আছে ফ্রান্স, ইয়েস ফ্রান্স আছে। তারপরে ইংল্যান্ড আছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু অনেকগুলো, তাহলে আমি দেখেন লন্ডন এই অংশটা শুরুতেই বাদ, কারণ লন্ডন তো আর কান্ট্রি নেম না। তাহলে এটা আমি মাইনাস করে দিচ্ছি। তাহলে আপনি পড়বেন হচ্ছে এই যে ফ্রান্সের অংশ আর ইংল্যান্ডের অংশ, এতটুকু জায়গা আপনি পড়বেন, এই পার্টটুকু পড়বেন। পরে আপনি উত্তর করেন আমাদের উত্তরটা কি, অর্থাৎ কোন দেশে এটা প্রথম জনপ্রিয় হয়েছিল, ফ্যাশনেবল হয়েছিল। ফ্যাশনেবল মানে জনপ্রিয় হওয়া। পড়েন, পরে অ্যান্সার করেন কোন দেশে এটা প্রথম ফ্যাশনেবল হয়েছিল। উত্তর কি ইংল্যান্ড হবে? আচ্ছা চলেন, দুইজন তিনজন সবাই ইংল্যান্ড লিখতেছেন কেন? আচ্ছা, এখানে বলছে দ্য কোম্পানি রিসিভড এ কমার্শিয়াল বুস্ট ফ্রম দ্য এম্পায়ার অফ ফ্রান্স when she decided new color flattered her। সে যখন দেখছে যে তার এটা খুব ভালো মানাইতেছে, তখন সে এটাতে কি করছে, টাকা পয়সা দিছে। ভেরি সুন মুভ ওয়াজ দ্য নেসেসারি শেড ফর অল ফ্যাশনেবল লেডিস। সবার জন্য এটা কি হয়ে গেছে, গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এটা হয়েছে কোন জায়গাতে, ফ্রান্সে। নট টু বি আউটডান, এই নট টু বি আউটডান মানে হচ্ছে খুব দ্রুত, অর্থাৎ ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি আফটার দ্যাট, অর্থাৎ ফ্রান্সের ঠিক পরপরই, ফ্রান্সের কি ঠিক পরপরই ইংল্যান্ডের যে কুইন, তিনিও এটা পড়া শুরু করছেন। আচ্ছা, এবার বলেন শুরুতে কি তাহলে ফ্রান্সে জনপ্রিয় হয়েছে, নাকি শুরুতে ইংল্যান্ডে জনপ্রিয় হয়েছে? অ্যান্সার করেন আপনি, শুরুতে ফ্রান্সে জনপ্রিয় হয়েছে নাকি ইংল্যান্ডে? ফ্রান্সে। তাহলে আমার উত্তর হবে কিন্তু ফ্রান্স, কিন্তু ইংল্যান্ড ওয়ার্ডটা এখানে ডিস্ট্রাক্টর হিসেবে আছে, যেটাতে আপনারা পা দিচ্ছেন কিন্তু। আচ্ছা, নেক্সট ওয়ানে যাই, দেখেন নাম্বার 13। 13-এ বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুযায়ী হুইচ ডিজিজ ইজ নাও বিং টার্গেটেড, অর্থাৎ কোন ডিজিজটার রিসার্চাররা টার্গেট করছেন, বর্তমানে টার্গেট করছেন। এখানে আমার ডিস্ট্রাক্টর হচ্ছে নাও, অর্থাৎ সে, রিসার্চাররা আগে টার্গেট করছিলেন এমন কিছু, এমন কোনো পয়েন্টও কিন্তু উত্তর হিসেবে দিতে পারে। তাহলে আমরা যেটা খুঁজবো যে বর্তমানে কোনটা কি হয়েছে, রিসার্চাররা টার্গেট করছে, এবং উত্তরটা অবশ্যই একটা কি হবে, ডিজিজের নাম হবে। তাহলে চলেন আমরা প্যাসেজটা খুঁজি, ডিজিজের নাম। এই যে লাস্ট প্যাসেজে আছে, যেহেতু আমাদের এই পোর্শন পর্যন্ত আগের কোয়েশ্চন ছিল, তাহলে এবার আমরা পরের পার্ট পড়বো, অর্থাৎ এই প্যাসেজে আমাদের উত্তরটা থাকবে এই প্যারাগ্রাফে। তাহলে সবাই একটু পড়েন কি কি ডিজিজ আছে, যেমন এখানে অনেকগুলো ডিজিজ আছে, ডিজিজ গুলোর নাম লিখেন তো, কি কি ডিজিজ আছে, ডিজিজ গুলোর নাম লিখেন। ডিজিজ শুধু খুঁজেন, ডিজিজ ডিজিজ। এই যে দেখেন ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে টিউবারকুলোসিস, তারপরে কলেরা, অ্যানথ্রাক্স, তারপরে ম্যালেরিয়া। এই হচ্ছে ডিজিজ গুলো। তার মানে ডিজিজ কিন্তু একটা না, অনেকগুলো দেয়া আছে।
তো এবার পড়েন, পইরা দেখেন উত্তর কোনটা হয়। আমি কোশ্চেনটা আবারও একটু রিপিট করি। নাও বর্তমানে তারা কোনটাতে ফোকাস করছে, এটার উত্তর খুঁজেন। ওকে, তাহলে এবার আমরা অ্যানালাইসিস নিচ্ছি, দেখেন। দে ওয়ার ইউজ টু স্টেইন প্রিভিয়াসলি ইনভিজিবল মাইক্রোবস, তাহলে অতীতে এগুলো মাইক্রোব নষ্ট করার জন্য ইউজ হইতো, এবং সেগুলো কিসের জন্য কাজ করতো? টিউবারকুলোসিস, কলেরা এবং অ্যানথ্রাক্স। তার মানে এই টোটাল পার্টটা হচ্ছে অতীতের আলোচনা। তারপরে আর্টিফিশিয়াল ডাইস কন্টিনিউ টু প্লে এ ক্রুশাল রোল টুডে, বর্তমানের আলোচনা আসছে। বলছে দেখেন, in what would have been particularly pleasing to Parking, their current use মানে কিন্তু নাও, তাহলে এটা বর্তমানে ইউজ হচ্ছে ভ্যাকসিন কিসের এগেনস্টে? ম্যালেরিয়ার এগেনস্টে। তাহলে আমার উত্তর হচ্ছে ম্যালেরিয়া। যেমন এই জায়গায় যদি কোয়েশ্চনে নাও এর পরিবর্তে ইন দা পাস্ট থাকতো, তাহলে আমার উত্তর কি হইতো বলেন? ইন দা পাস্ট। ইয়েস, তখন আমার উত্তর কি হয়ে যেত? টিউবারকুলোসিস, কলেরা, তারপর হচ্ছে অ্যানথ্রাক্স। হোপফুলি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে কোয়েশ্চন কোনগুলো সলভ করলাম? কোয়েশ্চন আমরা সলভ করেছি 10, 11, 12, 13, বাকি আছে কিন্তু 8 এবং 9। আচ্ছা, আমি আবার একটু রিভিউ দিয়ে দেখেন। 10 পড়েছি, তার মানে 10 এর ঠিক উপরে আছে 9, তার ঠিক উপরে আছে কি? 10। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চন নাম্বার 9 যদি বুঝতে চাই, লিখছে হোয়াট পটেনশিয়াল ডিড পার্কিং ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড, কোন পটেনশিয়ালটা তার ওই কিসের কি ছিল? ডাইয়ের ছিল। আচ্ছা, এটা তাহলে একটা পটেনশিয়ালকে খুঁজতে হবে, সম্ভাবনা। তাহলে চলেন আমরা প্যাসেজে আবার যাচ্ছি। যেমন আমরা অ্যান্সার পেয়েছিলাম এই জায়গাতে, তার মানে এখানে ছিল 9, তাহলে তার ঠিক উপরে। আচ্ছা, এই পেরাতে আপনারা একটা খুঁজেন, এই পেরাতে খুঁজেন, খুঁজে বের করেন এই পেরাতে একটা পটেনশিয়াল, একটা সম্ভাবনা দেয়া আছে। তাহলে আপনারা খুঁজেন, এবং নিউ ডাই এটা কোন জায়গায় আছে দেখেন, নিউ ডাই, নতুন ডাই, এই যে দেখেন নিউ ডাই কিওয়ার্ড দেয়া আছে, নিউ ডাই। তাহলে আপনার কাজ হচ্ছে আপনি এই লাইনটাই পড়েন, এই পারহ্যাপস এর লাইনটাই পড়েন, এই লাইনটা পড়েন, পড়ে অ্যান্সার করেন।
ওকে, তাহলে আমরা অ্যান্সারটা ম্যাচ করি এবার। বলছে দেখেন, বাট পারহ্যাপস মোস্ট ফ্যাসিনেটিং of all Parking's reactions to his find was nearly instant recognition that the new die had commercial possibilities. আচ্ছা, এখানে তো আমার ওয়ার্ড হচ্ছে কমার্শিয়াল পসিবিলিটিস। পসিবিলিটিস ওয়ার্ডটা কোয়েশ্চনে দেয়া আছে কিন্তু পটেনশিয়াল হিসেবে, তাহলে কোয়েশ্চনের কোন ওয়ার্ড কিন্তু উত্তর হবে না। তাহলে কোন ধরনের পটেনশিয়াল? এটা হচ্ছে কমার্শিয়াল পটেনশিয়াল। তাহলে আমার উত্তর হবে কমার্শিয়াল। ওকে, নেক্সট কোয়েশ্চনটা সলভ করি। দ্য লাস্ট ওয়ান আমরা সলভ করব। বিফোর পার্কিংস ডিসকভারি উইথ হোয়াট গ্রুপ ইন দ্য সোসাইটি কালার পার্পল অ্যাসোসিয়েটেড? তাহলে সোসাইটি, এখানে আমার পার্কিং ডিসকভারি, সোসাইটি, তারপর হচ্ছে কালার পার্পল, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। এগুলো যদি তার ঠিক উপরে, এখানে যেহেতু আমরা পেয়েছি 10, তার উপরে আছে অবশ্যই কি, সরি 8, তার উপরে কি আছে 7, তাই না? 7ই তো নাকি? হ্যাঁ, ও আগেরটা ছিল 9, তাহলে তার উপরে আছে কি 8। তাহলে সবাই একটু খুঁজেন 8 কোন জায়গাতে আছে। ইয়েস, এই প্যারাতে, আপনারা এই প্যারাতে খুঁজবেন। যেমন সোসাইটি ওয়ার্ডটা দেয়া আছে, দেখেন এইটা, দিস ওয়ান সোসাইটি। তাহলে আমার কাজ হচ্ছে কিওয়ার্ডের, এটা হচ্ছে কিওয়ার্ডের লাইন। তাহলে আপনারা একটু খুঁজেন, এই লাইনটা পড়েন, পড়ে উত্তর করেন। সোসাইটির কোন গ্রুপে এটা এটার সাথে কানেক্টেড ছিল বা লিঙ্ক ছিল? ইয়েস, দেখেন লেখা আছে ইনডিড দ্য কালার পার্পল এক্সট্রাক্টেড ফ্রম স্নেইল ওয়াজ ওয়ান সো কস্টলি। এটা অনেক বেশি কি ছিল, দামি ছিল, যার জন্য সোসাইটিতে অনলি রিচ কুড এফোর্ড ইট, শুধুমাত্র রিচ, ধনী যারা আছে তারা এটারে কি করতে পারতো, এফোর্ড করতে পারতো। তার মানে রিচরা এফোর্ড করতে পারতো, মানে বাকিরা কি পারতো না? বাকিরা পারতো না। তাহলে আমার উত্তর হচ্ছে এখানে কি রিচ, রিচ অথবা দা রিচ, রিচ অথবা কি দা রিচ। ক্লিয়ার? তাহলে এবার দেখেন আমরা কি সলভ করলাম আজকে। এই কোয়েশ্চনটার টাইপ হচ্ছে কি শর্ট অ্যান্সার কোয়েশ্চন। আবার একটু রিভিউ দিয়ে দেখেন, আমরা শুরুতে কি করছি, স্কিমিং করছি। স্কিমিং করার পরে প্রত্যেকটা কোয়েশ্চন পড়লাম। কোয়েশ্চন পড়ার পরে আমি যে কোয়েশ্চনে কিওয়ার্ড ছিল সেই কোয়েশ্চনটা পার্টিকুলারলি ফাইন্ড আউট করলাম এবং ওয়ান বাই ওয়ান সলভ করলাম। বিশেষ করে কিন্তু কেয়ারফুল থাকতে হবে ডিস্ট্রাক্টরের উপরে, কারণ ডিস্ট্রাক্টর আপনারা কনফিউজ করবে। ক্লিয়ার? তাহলে আজকে যে ক্লাসটা করলাম, অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশ্চন, এই শর্ট অ্যান্সার কোয়েশ্চনের উপর বেস করে আমি আপনাদেরকে একটা ওয়ার্ক বুক দিব। হ্যাঁ, ওই ওয়ার্ক বুকে কিন্তু অনেকগুলো শর্ট অ্যান্সার কোয়েশ্চনের প্র্যাকটিস আছে। তাহলে আপনাদের কাজ হবে, আপনারা ওই ওয়ার্ক বুকটা অবশ্যই কি করবেন, সলভ করবেন। আচ্ছা, তাছাড়াও যদি আজকের ক্লাস নিয়ে আমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমি ওয়ান বাই ওয়ান আজকে। লিজা ম্যাডাম, আপনার কি কোনো কনফিউশন আছে প্লিজ? না স্যার, ঠিক আছে। তারপরে তন্নি, আপনার কোনো কনফিউশন আছে? না, কনফিউশন নাই নাকি বুঝতেছেন না মানে কিছু? না, বুঝতে পারছি, যতটুকু দেখাইছেন ততটুকু বুঝতে পারছি। ঠিক আছে, তরিকুল ভাই? জি না ভাই, প্রবলেম নেই। ঠিক আছে, বলতে হবে কিন্তু প্রবলেম টবলেম থাকলে। আপনাদের সাথে তো ঠিক এমনি আছে ভাই। দেখা সাক্ষাৎ হয় না, মানে অনলাইন আর অফলাইনে স্টুডেন্টদের সাথে খুব একটা ইমব্যালেন্স রিলেশনশিপ তৈরি হয়। তো ভাইয়া নতুন, সেদিন গেছিলাম দেখা করতে, ভাই আপনাকে পাই নাই। ও আচ্ছা আচ্ছা, আমি ছিলাম না, আমার তাহলে কল দিয়ে আসতেন ভাই। না, আমি হচ্ছে যে নাইম গেছিল, তো নাইম আর আমি একসাথে গেছিলাম। পরে হচ্ছে আপনারাও ও ইসে আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ কোচিং হ্যাঁ, এ গেছিলাম, সেদিন যাদের আমাকে সেদিন নাকি বলছিলেন। ক্লাস করা ও বলছিল। ঠিক আছে, জি আরেকদিন ভাই, আইসেন, স্যার দাওয়াত রইল আপনার। ঠিক আছে ভাইয়া। স্যার দাওয়াত কিন্তু সবারই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর আমি একটা ওয়ার্কবুক দিচ্ছি, সবাই ওয়ার্কবুকটা কমপ্লিট করবেন। আমি কিন্তু কালকে ওয়ার্কবুক ছাড়া কাউরে ক্লাসে এলাও করবো না, হ্যাঁ। ঠিক আর আছে এই ভাইয়া। ক্লাসের ভিডিওটা আমি আপনাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।